কেকের ক্ষেত্রে যে কোনো কালার গাঢ় করলেই, বিশেষ করে এই লাল কালারটা যদি গাঢ় কালার করা হয় তাহলে হয়তো খেতে খারাপ লাগে, তিতা লাগে অথবা বাজে একটা টেস্ট চলে আসে। তো এই কেকে কোনো প্রকার বাজে কোনো টেস্ট নেই, বরং কাস্টমারের রিভিউটা অনেক ভালো ছিল। তাহলে লাল কালারটা কিভাবে করলাম আর কেকের টেস্ট এত ভালো হলো কিভাবে, সেই প্রসেসটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তাই যারা এই বিষয়টা সম্পর্কে জানতে চান তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। কেকটা ছিল 2 পাউন্ড ওজনের, আর এই 2 পাউন্ড কেকের বেস তৈরির জন্য আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ দিয়ে 3 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, যদিও বেকিং পাউডার 3/4 চা চামচ নিলেই হয়। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়ে একটা সাইডে রেখে দেব। এখন অন্য একটি পাত্রে 3টা ডিম নিয়েছি, কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশের মধ্যে 1/4 কাপ দিয়ে 3 কাপ চিনি নিয়ে নিচ্ছি, 1 চিমটি লবণ দিচ্ছি। বিটারের লো স্পিডে বিট করে নেব 2-3 মিনিট। 2-3 মিনিট পর চিনিটা যখন অনেকটা গলে যাবে তখন বিটারের স্পিড বাড়িয়ে আবারও কয়েক মিনিট বিট করে নেব। ডিমের সাদা অংশ যখন এরকম ফোমি হয়ে আসবে তখন একটু সাবধানে বিট করতে হবে, যেন ওভার বিট না হয়ে যায়। ডিমের সাদা অংশ এরকম ফোমি হয়ে আসলে তখন এর মধ্যে 3টা কুসুম দিয়ে দিচ্ছি, বিট করে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। এ সময় কিন্তু লো স্পিডে বিট করতে হবে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, সেই সাথে কয়েক ফোঁটা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও বিট করে নেব 10-12 সেকেন্ড। এর মধ্যে লিকুইড উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে। বিটারটা অফ করে বিটারের কাঁটাগুলো খুলে নেব। শুকনো উপকরণগুলো আরও একবার চালুনিতে দিয়ে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো 2 বার চেলে নিলে বেশি ভালো হয়। শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে, এখন বিটারের কাঁটা দিয়ে আলতো করে মিশিয়ে নেব। অনেকে এখানে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে থাকেন, কিন্তু আমি এখানে বিটারের কাঁটা ব্যবহার করি, আমি এটাতেই কমফোর্টেবল ফিল করি। মিশানোর শেষে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। 8 ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। একটু উপর থেকে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। প্রথমে উপর থেকে ঢালতে হবে, পরে এভাবে ট্যাপ করে নিলে ভিতরের বাবলসগুলো বেরিয়ে আসবে। এবার চুলায় প্রিহিট করা পাতিলের মধ্যে কেকটাকে বসিয়ে দিয়েছি। লো হিটে বেক করে নিয়েছি 35 মিনিট। 35 মিনিট পর চুলা অফ করে ঠান্ডা করে তারপর কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। এখন বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর কালার হয়েছে আর অনেক সফট হয়েছে। সম্পূর্ণ কেকটা একদম ঠান্ডা করে নিয়ে 3টা স্লাইস করে নিচ্ছি। এখন কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি ক্রিম নিয়ে নেব। এখানে 1/2 কাপ দিয়ে 2 বার আর সামান্য একটু ক্রিম নিয়ে নিয়েছি। এখন কেকটা সম্পর্কে কয়েকটা কথা বলি। এই কেকটা একজন ম্যাডাম নিয়েছিলেন, আর ম্যাডাম খুবই হালকা কালারের কেক চয়েস করেছিলেন প্রথমে, কিন্তু ম্যাডামের ছেলে যে একটু বুঝতে শিখেছে সে আবার একটু লাল কালারের কেক নেবে। আপনারা অনেকেই হয়তো জানেন লাল কালার করার জন্য ক্রিমে অনেকটা পরিমাণ কালার ব্যবহার করতে হয়, যে কারণে ক্রিমটা নরম হয়ে যায়, আবার তিতাও লাগে। আর ক্রিম নরম হওয়ার কারণে কেক ডেকোরেশন করতে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু এখানে কোনো অসুবিধা কেন হয়নি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন বিট করতে করতে ক্রিমটা কিন্তু 90% হয়ে গিয়েছে। আর একটু বিট করলেই ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখন কেকটাকে প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। এরপর ফাইনাল কোটিংটাও আমি হোয়াইট কালার দিয়ে করে নেব। যখন ডিপ কালারের কেকের অর্ডার আসে, প্রতিটা কেকের কাজ করার সময় মাথায় একটা টেনশন কাজ করে, বিশেষ করে গরমের সময় তো অবশ্যই। কিভাবে ক্রিমটা সেট করব, কেকটা শেষ পর্যন্ত কমপ্লিট করতে ঠিকঠাক মতো পারবো কিনা, কমপ্লিট না হওয়া পর্যন্ত মনের মধ্যে একটা টেনশন থেকেই যায়। কথায় কথায় কেকটার কিন্তু ক্রাম কোট করা হয়ে গিয়েছে। কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিয়ে এবার ফাইনাল কোট করে নিচ্ছি। ফাইনাল কোটটা প্রথমেই কিন্তু আমি হোয়াইট কালার ক্রিম নিয়েছি। কেকের উপরেও একই কালারের ক্রিম দিয়ে লেবেল করে নিচ্ছি। ফিনিশিংটা দেয়া হয়ে গেলেই শুরু হবে আসল মজা। এখানে আপনারা উপরে হোয়াইট কালার ক্রিম দেখতে পাচ্ছেন, কিন্তু রেড কিভাবে হলো? বেশ কিছু ক্রিমে আমি আলাদা করে রেড কালার করে নিয়েছি। উপরের অংশে হালকা করে রেড কালারের আবরণ দেওয়ার জন্য এভাবে কিছু রেড কালার দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রেড কালারটা খুবই সুন্দর হয়েছে, একদম টুকটুকে লাল। উপরের ক্রিমটা চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এভাবে উপরে হালকা করে কোনো ক্রিমের স্তর দিলে সেই কেকটা কিন্তু আর খারাপ লাগার কোনো সম্ভাবনা থাকে না। এভাবে আপনারা নির্ভয়ে কেকের উপরে যে কোনো গাঢ় কালার ব্যবহার করতে পারেন। উপরটা আরো সুন্দর লুক আনার জন্য একটা ব্রাশ নিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগছে। এবার প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডে এরকম ডিজাইন করে নিচ্ছি।
রেফারেন্স যে কেকটা দিয়েছিলেন সেখানে কিন্তু একটু চিকন চিকন করা ছিল। এখানে ডিজাইনটা আমি একটু মোটা করে নিচ্ছি, কারণ ডিজাইনটা সেম না করে একটু ডিফারেন্ট করা ভালো, নতুন একটা লুক আসে, দেখতেও ভালো লাগে। সাইডে রেড কালারের ক্রিমটা ব্যবহার করা হয়ে গেলে এর মধ্যে ফাঁকা ফাঁকা অংশগুলোর মধ্যে ব্লু কালার দিয়ে নিচ্ছি। তবে কিছু কিছু কালার আছে যেগুলো রাত্রে কাজ করে রাখলে পরের দিন সকালে অথবা পরের দিন বিকালে একটু ফ্যাকাশে হয়ে যায়, কারণ সাদা ক্রিমের সাথে এটা মিশে গাঢ় কালারটা হালকা হয়ে যায়। আর রাত্রে কাজ করে কেকটা আমি পরের দিন ডেলিভারি দিয়েছিলাম, এরকম হবে জেনেই আমি কালার করা ক্রিম একটু একটু করে রেখে দিছিলাম। ডেলিভারির আগে আগে সাইডের ওই ডিজাইনটা আমাকে আবার একটু কাজ করতে হয়েছে। আর উপরে হোয়াইট কালারের ফুলগুলো কিন্তু ডেলিভারি দেওয়ার আগে আগে করে নিয়েছি, কারণ এগুলোও অনেকটা রেড কালারের সাথে মিশে যেত। রেড কালারের পরিমাণ আসলে অনেক বেশি দেওয়ার কারণে এমন হয়। রেফারেন্স পিকচারে এই ফুলগুলো হলুদ কালার ছিল, বাট আমি এখানে হোয়াইট কালার ব্যবহার করেছি, কারণ লালের উপর এই সাদা কালারটাই সবচেয়ে সুন্দর লাগবে। আর এই বাটারফ্লাইয়ের জায়গাটায় একটা স্পাইডারম্যান ছিল, ম্যাডাম আমাকে বলেছিলেন স্পাইডারম্যান না দিয়ে একটা বাটারফ্লাই দিলেই হবে। এরপর সুগার বলগুলো দিয়ে কেকটা ডেকোরেশন সম্পূর্ণ করে নিচ্ছি। লাল কালারের গর্জিয়াস এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবেন প্লিজ। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।